আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কোর ক্যাম্প পরিবারের পক্ষ থেকে আমি আছি বরাবরের মতোই ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আমরা আমাদের যে গতানুগতিক রানিং চ্যাপ্টার চলছিল, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন কেপিকেসি যে চ্যাপ্টারটি, আমরা ওই চ্যাপ্টারের আজকে আমরা প্রভাবক বা ক্যাটালিস্ট বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, প্রভাবক বা ক্যাটালিস্ট একটি নির্দিষ্ট বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে, কখনো হ্রাস করতে পারে। প্রভাবকের ক্ষমতা কিছু কিছু উপাদান বৃদ্ধি করতে পারে, আবার কমাতে পারে। আবিষ্ট প্রভাবক অনেক কিছু আছে। আজকে আমরা এই সবগুলো বিষয় খুব সহজ করে কীভাবে তোমরা আয়ত্ত করতে পারবে আমরা তাই দেখব। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, ফার্স্টে আগে যদি আমরা শুরু করি, আমাদের এখানে প্রভাবক বিষয়টি কি? প্রভাবক বিষয়টি কি? দেখো, প্রভাবক বা ক্যাটালিস্ট বলতে আমরা যেটি বুঝি, এই সংজ্ঞাটি পরীক্ষায় বেশ ভালো, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশ ভালো পরিমাণে চলে আসে। বিশেষ করে এটি যেহেতু শর্ট সিলেবাসের আওতাভুক্ত টপিক, এই কারণে এটি হচ্ছে 26 বেজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, 25 বেজের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখন আমরা দেখে ফেলি প্রভাবক বিষয়টি বলতে কি বোঝায়। দেখো, এখানে আমরা যেটি তোমাদের জন্য দেখিয়েছি, যে সকল রাসায়নিক উপাদান ব্যবহার করে বিক্রিয়ার গতি কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করা হয় এবং বিক্রিয়া শেষে যাদের বৈশিষ্ট্য ও পরিমাণ অপরিবর্তিত থাকে, এই দুইটা ওয়ার্ড যেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম, এই দুইটা ওয়ার্ড মার্ক করে দিলাম। এই দুইটা ওয়ার্ড না পড়ে তোমরা পরীক্ষায় এই সংজ্ঞাটি লিখবে না, অর্থাৎ সংজ্ঞাটির মধ্যে এই দুইটি ওয়ার্ড হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে বিক্রিয়ার বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে এবং বিক্রিয়া শেষে তার নির্দিষ্ট পরিমাণ এবং এর বৈশিষ্ট্য কি থাকবে? অপরিবর্তিত থাকবে, তাই হলো প্রভাবক। এই প্রভাবকের যেহেতু আমরা বললাম যে বৈশিষ্ট্য এবং পরিমাণ, এই বৈশিষ্ট্যগুলো কি কি তা আমরা আবার তোমাদের জন্য নিচে দেখিয়ে দিয়েছি। দেখো, যে বৈশিষ্ট্যগুলো আমাদের খতে আসতে পারে, এমনকি এমসিকিউতে অপশনে দিতে পারে, নিচের কোনটি প্রভাবকের বৈশিষ্ট্য নয়, তখন অপশনে আমাদের 3টি অপশন এর মধ্যে থাকতে পারে, বাকি অপশনটি এর মধ্যে থাকবে না, কাজে ওইটি হবে আমাদের আনসার। এই কারণে আমরা প্রভাবকের বৈশিষ্ট্যগুলো দেখে ফেলি, যেহেতু আমাদের এটি অনুধাবনমূলকে এবং এমসিকিউতে আসতে পারে। দেখি ফার্স্টে কি বললো, 1 নাম্বার, এরা হলো সুনির্দিষ্ট। হ্যাঁ, এরা মোস্ট ইম্পর্টেন্ট কথা, এরা সবসময় নির্দিষ্ট পরিমাণ, এরা একটা নির্দিষ্ট পরিমাণের থেকে বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রিত করে থাকে, আর এরা সবসময় সুনির্দিষ্ট। এক এক বিক্রিয়ার জন্য এক এক ধরনের প্রভাবক ইউজ করা হয়। 2 নাম্বার, প্রভাবক কঠিন, তরল, গ্যাসীয় প্রকৃতির, যে কোনো প্রকৃতির। হ্যাঁ, কঠিন, তরল, গ্যাসীয় অর্থাৎ সলিড, লিকুইড এবং হচ্ছে গ্যাসীয়, যে কোনো ওয়েতে হতে পারে, সলিড, লিকুইড, গ্যাসীয়। 3 নাম্বার, প্রভাবক বিক্রিয়া শুরু বা শেষে করতে পারে না। মোস্ট ইম্পর্টেন্ট কথা, একটা বিক্রিয়া শুরু বা শেষ হতে গেলে তার মধ্যে প্রভাবকের কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ বিক্রিয়াটি শুরু করতে বা শেষ করতে কোনোটি প্রভাবক পারে না, কিন্তু বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করতে পারে। এই কথাটা আমরা কখনোই ভুলবো না। অর্থাৎ প্রভাবক কোনো একটি বিক্রিয়াকে শুরু করতে পারে না বা শেষও করতে পারে না, কিন্তু বিক্রিয়ার গতিটাকে হয় বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ গতিশীল কোনো বিক্রিয়ার গতি বাড়িয়ে দিতে পারে অথবা কমিয়ে দিতে পারে। এই কথাটি কখনো ভুলবো না, মাথায় রাখবে। 4 নাম্বার, বিক্রিয়া শুরুর পূর্বে এবং শেষে প্রভাবকের পরিমাণ, ধর্ম ও বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। ওই যে দেখো আমাদের সংজ্ঞা যেটা আসলো, যে বৈশিষ্ট্য অর্থাৎ বিক্রিয়ার পরে এদের বৈশিষ্ট্য এবং পরিমাণ কি থাকবে? অপরিবর্তিত। এটি হলো আমাদের কি অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, অর্থাৎ প্রভাবকের পরিমাণ, ধর্ম, বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। এরপরের যে পার্টটা 5 নাম্বার, সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। মোস্ট ইম্পর্টেন্ট কথা, সাম্যাবস্থার উপর প্রভাবকের আলাদা কোনো কি থাকে না? প্রভাব থাকে না। আর যেহেতু সাম্যাবস্থার উপর প্রভাবকের প্রভাব থাকে না, তাহলে এটা আমরা মাথায় রাখবো। আর আমরা সাম্যাবস্থা বলতে, আমরা প্রভাবক বলতে বিভিন্ন ধরনের অবস্থা বুঝে থাকি, যেমন ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, আবিষ্ট প্রভাবক, এগুলো আমরা একটু পরে আলোচনা করব। দেখো 6 নাম্বার যেটা বললো, প্রভাবকের পরিমাণ বিক্রিয়ার হারকে প্রভাবিত করে। হ্যাঁ, এই যে আমরা বললাম প্রভাবক একটি নির্দিষ্ট পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস বা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ বিক্রিয়ার হারকে কি করে? প্রভাবিত করে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা মাত্র আলোচনা করলাম প্রভাবক কি এবং প্রভাবকের বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদের মাস্ট ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো, প্রভাবক কত ধরনের হতে পারে? অনেক ধরনের প্রভাবক হতে পারে, ধনাত্মক, ঋণাত্মক, আবিষ্ট, প্রভাবক সহায়ক, এই সব কিছু এখন আমরা দেখে নিব। ফার্স্টে আগে আমরা, যেহেতু এগুলো সংজ্ঞা সহ আসতে পারে উদাহরণ আকারে, কতে বা খতে, এমনকি এমসিকিউতে কীভাবে আসে এটাও আমরা দেখে নিব আজকে আমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসে। দেখো, ফার্স্টে বললো ধনাত্মক প্রভাবক বিষয়টা কি। দেখো, ধনাত্মক প্রভাব বলতে আমরা যেটা বুঝবো, একটি নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায়
উপস্থিত বিক্রিয়ার অর্থাৎ গতিশীল কোনো একটি বিক্রিয়ার যে গতি বৃদ্ধি করে অর্থাৎ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে যাদের বৈশিষ্ট্য কি থাকে অপরিবর্তিত। আমি তোমাদেরকে এটি সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম যে বিক্রিয়া শেষে এর পরিমাণ বা বৈশিষ্ট্যটি সবসময় কি থাকবে অপরিবর্তিত। আর যেহেতু আমরা শুধু একটা ওয়ার্ডে মাথায় রাখবো, ধনাত্মক প্রভাবক বললে যে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, আর ঋণাত্মক প্রভাবক যদি বলা হয় তাহলে আমরা শুধু এটা মাথায় রাখবো যে বিক্রিয়ার গতি কি করে হ্রাস করে, তাহলে তাকে আমরা কি বলবো ঋণাত্মক প্রভাবক। উদাহরণ হিসেবে আমরা এখানে উদাহরণ দিলাম দুইটি বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া উৎপন্ন হলো তখন এখানে লৌহ গুঁড়া অর্থাৎ Fe চূর্ণ বা লৌহ গুঁড়া এক্ষেত্রে প্রভাবক ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে। এই লৌহ চূর্ণ থাকে বলে বিক্রিয়াটি খুব সহজেই সম্পন্ন হতে পারে। আমরা জানি বায়ুমণ্ডলে নাইট্রোজেন অণু, এই যে N2 অণু, নাইট্রোজেন অণু ভাঙতে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বিক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়েট করা অনেক বেশি ব্যয়বহুল, আর যেটা স্বাভাবিকভাবে কখনো পসিবল না। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেবলমাত্র এসিড বৃষ্টির সময় বজ্রপাতের মাধ্যমে উৎপন্ন হয়ে তখন বিক্রিয়ায় সে ইউজ হতে পারে। আর যেহেতু 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রা, এই জন্য যখন আমরা এই ক্ষেত্রে লৌহচূর্ণ ব্যবহার করব, মাত্র নাইট্রোজেন অণুটি প্রায় 500 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ভেঙে গিয়ে অন্য উপাদানের সাথে যুক্ত হয়ে এভাবে করে অ্যামোনিয়া উৎপন্ন করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে Fe চূর্ণ ইউজ করা হয় বলে নাইট্রোজেন অণুটি খুব সহজে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেঙে যেতে পারে, যার প্রয়োজন নর্মালি ছিল 3000 ডিগ্রি সেলসিয়াস। এভাবে কোনো একটি প্রভাবক বিক্রিয়া থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারবে। আবার আমরা যদি দেখি পরের বিক্রিয়াটা সালফার ডাইঅক্সাইড হতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে। তো সালফার ডাইঅক্সাইড হতে যখন আমরা সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করব, এক্ষেত্রে আমরা দেখি আমাদের লৌহচূর্ণ, কোনটা আমাদের লৌহচূর্ণ, এই লৌহচূর্ণটি মেনলি প্রভাবক হিসেবে কাজ করতে পারে। লৌহচূর্ণ না, এক্ষেত্রে হবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড হতে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে মেনলি কোনটা কাজ করবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে। এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের আরেকটি বৈশিষ্ট্য মাথায় রাখবে, এটি হলো একটি অবস্থান্তর মৌল। আর সচরাচর অবস্থান্তর মৌলগুলো ম্যাক্সিমাম যেগুলো এই বিশেষ করে Fe, তারপর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, এই উপাদানগুলো বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে বা কখনো কখনো বিক্রিয়ার গতির পরিবর্তনই করে দেয়। অর্থাৎ এরা অবস্থান্তর মৌল হিসেবে থেকে বিক্রিয়ার পুরো একটা বিক্রিয়াকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিতে পারে। আর চেঞ্জ বলতে উৎপাদ বা বিক্রিয়ক চেঞ্জ না, এর গতিকে চেঞ্জ করতে পারে। এই কারণে এই উপাদানগুলো অনেক বেশি হাইলাইটেড এবং MCQতে একটু বেশি আসে। কাজে আমরা এগুলো ছোটোখাটো বিষয়গুলো নোট ডাউন করে ফেলবো, মনে রাখবো। তাহলে আমরা কি মনে রাখলাম, ধনাত্মক প্রভাব হিসেবে একটি হতে পারে লৌহচূর্ণ বা Fe চূর্ণ বা লৌহ গুঁড়া, আরেকটি হতে পারে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, যেটি সালফার ডাইঅক্সাইড হতে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে ইউজ হয়। এরপর আমরা যদি দেখি ঋণাত্মক প্রভাব, ঋণাত্মক প্রভাব বলতে আমাদের অনেকগুলো হতে পারে। আমরা উদাহরণ হিসেবে দেখবো আরও। প্রাথমিকভাবে আমরা এটি দেখতে পারি হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে পানি এবং হাফ মোল O2 উৎপাদন করতে পারে। অর্থাৎ এই বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেওয়ার জন্য ফসফরিক অ্যাসিড বা H3PO4 ঋণাত্মক প্রভাব হিসেবে বা নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে ইউজ হতে পারে। অর্থাৎ এভাবে যে H3PO4, গ্লিসারিন, তারপর ধুলোবালি, এগুলো ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করতে পারে। এগুলো আমরা সামনে আরও দেখব। আমরা তোমাদের জন্য একটি সুন্দর করে চার্ট গুছিয়ে রেখেছি। এখন দেখো, তাহলে আমরা অলরেডি দুইটা জিনিস শিখে ফেললাম, একটি হলো ধনাত্মক প্রভাবক আর একটি হলো ঋণাত্মক প্রভাবক। এই ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে এবং ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতি হ্রাস করে। ধনাত্মক প্রভাবক হিসেবে একটি দেখতে পারি Fe চূর্ণ, আর একটি হলো ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, আর ঋণাত্মক প্রভাবক হিসেবে একটি হলো H3PO4 বা ফসফরিক অ্যাসিড। এরপর একটি দেখো স্বপ্রভাবক বা অটোক্যাটালিস্ট। স্বপ্রভাবক বা অটোক্যাটালিস্ট, এটি বলতে আমরা কি বুঝি? দেখো এটা কি বললো, যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় তৈরি হওয়ার পর বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোনো একটি রাসায়নিক পদার্থ উৎপাদে উৎপন্ন হলো অর্থাৎ তৈরি হলো, আবার ওটি পুরো বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে। যেটি উৎপাদে আছে এবং ওইটি আবার যদি বিক্রিয়ার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে আমরা বলবো অটোক্যাটালিস্ট বা স্বপ্রভাবক। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি, 2KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে H2CO4, যেটি আমরা পরিমাণগত রসায়নে আমরা জারণ বিজারণ অধ্যায়ে আমরা দেখেছি। আর আমাদের জারণ বিজারণ অধ্যায়টি অর্থাৎ জারণ বিজারণ টপিকটি পরিমাণগত রসায়নে আমাদের আরেকটি
কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে রাকিবুল হাসান, সে ক্লাস নিয়েছে, তোমরা দেখে আসতে পারো। এই বিষয়টি খুব সহজে সে সলভ করে দিয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড এবং H2SO4 মিলে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ার মধ্যে মেনলি এই যে দেখো, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই ম্যাঙ্গানেট আয়ন থেকে এই যে ম্যাঙ্গানেট যে Mn2+, এখানে MnSO4 এর মধ্যে ম্যাঙ্গানিজের জার্মান হলো কত, Mn2+। এই Mn2+টাই বিক্রিয়ায় উৎপন্ন হলো, আবার এই Mn2+টাই পুরো বিক্রিয়ার গতিকে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। আর যেহেতু একটি বিক্রিয়ার উৎপন্ন পদার্থ অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করতে পারে সে নিজেই, কাজে একে আমরা বলবো নিজে বা স্বপ্রভাবক, ইংলিশে বললে অটো ক্যাটালিস্ট। ক্লিয়ার? তাহলে আমাদের ধনাত্মক প্রভাবক কি, ঋণাত্মক প্রভাবক কি, আর হচ্ছে স্বপ্রভাবক বা অটো ক্যাটালিস্টকে আমরা তা দেখেছি। এখন যদি আমরা দেখি আবিষ্ট প্রভাবক, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রভাবক। আবিষ্ট প্রভাবক বলতে কি বুঝি? দেখো, আবিষ্ট প্রভাবক বলতে আমরা বুঝি আবেশিত অবস্থায় যে প্রভাবক। এই কথাটিকে আমি একটু সুন্দরভাবে বুঝিয়ে বলি, তাহলে তোমরা বুঝবে একটু উদাহরণের সাপেক্ষে। তার আগে বুঝে নিই যে বিষয়টা কি। যদি কোনো বিক্রিয়ায় একটি নির্দিষ্ট পরিমাণ, যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের উপস্থিতি অন্য কোনো পদার্থকে বিক্রিয়ার অংশগ্রহণের উপযুক্ততা নির্দেশ করে। কার উপস্থিতি? বিক্রিয়কের উপস্থিতি। আগেরটা ছিল স্বপ্রভাবক, যেটা ছিল এটা ছিল উৎপন্ন পদার্থ নিজেই বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করেছিল, যেটাকে আমরা বলতাম অটো ক্যাটালিস্ট। আর এখন যেটা বলছি, বিক্রিয়কের উপস্থিতি অন্য কোনো পদার্থর বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা কি করে, নির্দেশ করে। তখন ওই প্রভাব বিস্তারকারী যে বিক্রিয়কের উপস্থিত যে উপাদানটি, তাকে আমরা বলি আবিষ্ট প্রভাবক। তাকে আমরা কি বলি? আবিষ্ট প্রভাবক। এটাকে আমরা এমসিকিউ অর্থাৎ উদাহরণ আকারে দেখলে আরো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবে, বুঝতে পারবে। দেখো, সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে নরমালি কখনো কোনো যুক্ত হয় না। সোডিয়াম আর্সেনাইড নরমালি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে না। এই কারণে আমরা লিখলাম সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া দেয় না। কিন্তু দেখো, সোডিয়াম সালফেট ঠিকই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, সোডিয়াম সালফাইড ঠিকই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম সালফেটে পরিণত হতে পারে। সোডিয়াম সালফাইড অর্থাৎ Na2SO3, Na2SO3 সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ঠিকই সোডিয়াম সালফেট উৎপন্ন করতে পারে। তাহলে দেখো, এই যে সোডিয়াম সালফেট, এই সোডিয়াম সালফেটটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, আবার সোডিয়াম আর্সেনাইডের সাথেও যুক্ত হতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি কোনো উপাদান, যেমন ধরো আমরা যদি ধরি সোডিয়াম আর্সেনাইড এবং অক্সিজেন দুইটা কখনো পরস্পর যুক্ত হয় না, কিন্তু অন্য আরেকটি উপাদান যেটাকে আমরা বলি সোডিয়াম সালফাইড, এই সোডিয়াম সালফাইডটা সোডিয়াম আর্সেনাইডের সাথেও যুক্ত হয়, এমনকি অক্সিজেনের সাথেও যুক্ত হয়। তার মানে দুইটি উপাদানকে একত্রিত করতে এই যে সোডিয়াম সালফাইড কাজ করে থাকে। এই কারণে সোডিয়াম সালফাইড অর্থাৎ Na2SO3 এটি আমাদের আবিষ্ট প্রভাবক হিসেবে কাজ করে থাকে। আমরা যদি বিক্রিয়াটি দেখি তাহলে আরো বুঝতে পারবো। দেখো, যে সোডিয়াম আর্সেনাইড এবং O2 নরমালি বিক্রিয়া করে না, কিন্তু সোডিয়াম সালফাইডটি যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন সালফেট উৎপন্ন করে। আবার এই সোডিয়াম সালফাইড যদি আমরা সোডিয়াম আর্সেনাইডের সাথে যুক্ত হয়, এই যে দেখো, সোডিয়াম আর্সেনাইডের সাথে যুক্ত হলে তখন সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনেট আমরা এটা উৎপন্ন করতে পারে। অর্থাৎ এই সোডিয়াম সালফেটটা দেখো, একসাথে দুইটি উপাদানকে যখন যুক্ত করতে পারে তখন নতুন দুইটি উপাদান পাওয়া যায়। কিন্তু এই সোডিয়াম আর্সেনাইড এবং অক্সিজেন কখনো কিন্তু পরস্পর যুক্ত হয় না। কিন্তু যখন এখানে সোডিয়াম সালফাইড চলে আসলো তখন ইজিলি একটা নতুন দুইটি উপাদান পাওয়া গেল। তার মানে এইভাবে নির্দিষ্ট একটি বিক্রিয়কের উপস্থিতিতে বা নির্দিষ্ট একটি প্রভাবকের উপস্থিতিতে যখন বিক্রিয়াহীন দুইটি উপাদান পরস্পর বিক্রিয়া করে, তখন ওই যে বিক্রিয়ক বা ওই যে প্রভাবক তাকে আমরা বলি আবিষ্ট প্রভাবক। ক্লিয়ার? অর্থাৎ যার উপস্থিতিতে পরস্পর বিক্রিয়াহীন দুইটি উপাদান যুক্ত হতে পারে, ওই তাকেই বলা হয় আবিষ্ট প্রভাবক। সহজ জিনিস, একটু মাথায় রাখতে হবে। উদাহরণগুলো দিয়ে সহজে তোমরা আনসার করতে পারবে। আর এটাকে ইংলিশে বলা হয় ইনডিউসড ক্যাটালিস্ট। এখন আমরা দেখি প্রভাবক সহায়ক বিষয়টা কি। দেখো, প্রভাবক সহায়ক বলতে আমরা মেনলি কি বুঝবো? এই প্রভাবক সহায়ককে আমরা সহজে বলতে পারি যে ক্যাটালিস্ট প্রমোটার। ইংলিশে বললে কি বলবো? ক্যাটালিস্ট প্রমোটার। আমরা যদি দেখি যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে প্রভাবকের সক্রিয়তা বৃদ্ধি করে। কার সক্রিয়তা? প্রভাবকের সক্রিয়তা। দেখো, আমরা ধনাত্মক প্রভাবক যখন দেখেছিলাম তখন বলেছিলাম যে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে,
ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতি হ্রাস করে। সহপ্রভাবক উৎপাদে উৎপন্ন হয়ে সে আবার নিজে পুরো বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে। এরপর দেখলাম আবিষ্ট প্রভাবক, যে বিক্রিয়াহীন দুইটি উপাদানকে পরস্পর যুক্ত করতে সহায়তা করে। আর এখন যেটা দেখছি প্রভাবক সহায়ক, যে নির্দিষ্ট একটি বিক্রিয়ায় নির্দিষ্ট পরিমাণ প্রভাবকের সক্রিয়তা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ যে প্রভাবকের সক্রিয়তা বৃদ্ধি করে তাকে আমরা বলবো কি ক্যাটালিস্ট, প্রমোটার বা প্রভাবক সহায়ক। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে আমার অ্যামোনিয়া উৎপন্ন হতে পারে। এই বিক্রিয়ায় যদি আমরা প্লাটিনাম চূর্ণ বা মোলিবডেনাম চূর্ণ যদি আমরা ইউজ করি, তখন এই যে দেখো প্লাটিনাম চূর্ণ দিলে বিক্রিয়াটি ঘটে, কিন্তু মোলিবডেনাম চূর্ণ দেওয়ার কারণে এই যে প্রভাবক প্লাটিনাম চূর্ণ এর প্রভাবকের সক্রিয়তা আরও বেশি বাড়িয়ে দেয়। অর্থাৎ এই মোলিবডেনাম চূর্ণ প্রভাবক সহায়ক হিসেবে ইউজ হওয়ার কারণে প্লাটিনাম চূর্ণের সক্রিয়তা যেহেতু বেড়ে যায়, ফলে বিক্রিয়ার গতিটি কি থাকে, ঠিক থাকে। এভাবে আমার এই মোলিবডেনাম চূর্ণ নিজে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে বিক্রিয়ার প্রভাবকের সক্রিয়তা বৃদ্ধি করে বিক্রিয়ার গতি ঠিক রাখতে সহায়তা করে বলে এই কারণে এটার অপর নাম হচ্ছে ক্যাটালিস্ট, প্রমোটার বা প্রভাবক সহায়ক। অর্থাৎ যে প্রভাবকের সক্রিয়তা বৃদ্ধি করে, ইনক্রিজ করে। এখন আমরা দেখি চতে যে প্রভাবক বিষ, যেটাকে আমরা বলতে পারি ক্যাটালিস্ট পয়জন। বিষ বলতে আমরা মেনলি কি বুঝি, পয়জন। আর যেহেতু এটি প্রভাবক বিষ, এই কারণে আমরা বলতে পারি ক্যাটালিস্ট পয়জন। এখন আমরা দেখি এই ক্যাটালিস্ট বিষ বলতে কি বোঝায়। আমরা মাত্র যেটা দেখলাম প্রভাবক সহায়ক হলো প্রভাবকের সক্রিয়তা বৃদ্ধি করে, আর তাহলে প্রভাবক বিষ হবে যে প্রভাবকের সক্রিয়তা হ্রাস করে, যে হলো প্রভাবকের সক্রিয়তা হ্রাস করে। এখানে একটি লাইন ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখতে পারো। হেবার পদ্ধতিতে সালফার মেনলি কোনটি, সালফার। হেবার পদ্ধতিতে সালফার মৌলটি প্রভাবক বিষের মতো কাজ করে থাকে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, প্রভাবক সহায়ক, তারপর স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক, প্রভাবক বিষ, এই সবগুলো আমরা দেখেছি। এখন আমরা চলে আসি এমসিকিউর জন্য যে চার্টটি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চার্ট। তোমাদেরকে এই চার্টটি তোমরা পারলে অনেক বেশি বেশি আয়ত্ত করবে। এই চ্যাপ্টার থেকে এবং এই টপিকটি থেকে, প্রভাবক টপিক থেকে এই যে একটা ছক করে দিলাম তোমাদের জন্য, একটি হচ্ছে ধনাত্মক প্রভাবক, আরেকটি হলো ঋণাত্মক অনুঘটক। অনুঘটক আর প্রভাবক এই ক্ষেত্রে একই কথা। তো এই যে চার্টের মধ্যে যে উপাদানগুলো আছে, উপাদানগুলো মাস্ট তোমরা ভালোভাবে পড়ে নেবে এমসিকিউ সলভের জন্য। আর কীভাবে এমসিকিউতে অনেক বেশি পরিমাণে প্রভাবক থেকে কোশ্চেন আসে তা আমরা একটু পরেই দেখব। দেখো ফার্স্টে এখানে যেটা দেওয়া আছে ঋণাত্মক অনুঘটক। আমি একটু আগেই তোমাদেরকে বললাম ঋণাত্মক অনুঘটক হলো যে বিক্রিয়ার গতি হ্রাস করে দেয়। যেমন আমরা এখানে এক বিক্রিয়া দেখেছিলাম, ফসফরিক অ্যাসিড বিক্রিয়া ছিল, প্রভাবক থেকে বিক্রিয়ার গতিকে হ্রাস করে দিয়েছিল। এছাড়া আরও উপাদান কার্বন মনোক্সাইড, অ্যালকোহল, গ্লিসারিন, হাইড্রোকুইনন, টেট্রাইথাইল লেড। টেট্রাইথাইল লেড বলতে এখানে একটা কথা বলি, টেট্রাইথাইল লেডের কখনো কখনো বাংলায় না বলে এটার এই ঘাটনিক সংকেতটা দেয়, ঘাটনিক বা হচ্ছে আণবিক সংকেতটা দিয়ে দেয়। এই যে টেট্রাইথাইল লেড, লেড বলতে আমরা লিখে ফেললাম পিবি, আর ইথাইল বলতে আমরা জানি C2H4, C2H5। তাহলে ইথাইল বলতে আমরা মেনলি কি জানি, C2H5। আর যেহেতু বলছে টেট্রা, তার মানে C2H5 কয়টা, 4টা। আর এই যে C2H5 4টা, অর্থাৎ টেট্রাইথাইল লেড প্রভাবক হিসেবে কাজ করে, কি কাজ করে, বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়। এরপর হচ্ছে থায়োইউরিয়া, সোডিয়াম বেনজয়েট, এগুলো হচ্ছে আমার মেনলি প্রভাবক ঋণাত্মক অনুঘটক বা প্রভাবক অনুঘটক হিসেবে, প্রভাবক ঋণাত্মক হিসেবে কাজ করে থাকে। আর ধনাত্মকের মধ্যে MnO2, এটা মাস্ট তোমরা ভালোভাবে দাগিয়ে নাও, অনেক বেশি আসে পরীক্ষায়। আমরা দেখব কিভাবে আসে, এমনকি ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ করে রুয়েট, কুয়েট, চুয়েটেও মাঝে মাঝে আসতে দেখা যায়। তো MnO2, তারপর কপার, Fe, অ্যালুমিনিয়াম অক্সাইড, I2, কাঠকয়লা ইত্যাদিও তোমরা নোট করে ফেলো। এখন আমরা দেখি আমাদের কিভাবে এমসিকিউতে এগুলো চলে আসে। দেখো এই এমসিকিউতে কীভাবে আসে তা দেখানোর জন্য আমরা যদি ফার্স্টে বলি যে এখানে দেখো এমসিকিউটি কী বলো, কোনটি অনুঘটক বিষ নয়। আমি একটু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম যে ক্যাটালিস্ট পয়জন, ওই ক্যাটালিস্ট পয়জন যে কথা, অর্থাৎ প্রভাবক বিষ যে কথা, ওইটাই বলছে এখানে কোনটি নয়, অর্থাৎ ক্যাটালিস্ট পয়জন নয় কোনটি। তো আমরা যদি দেখি আমাদের এখানে কমন এমসিকিউতে অনুঘটক বিষ নয় কোনটি, ধুলাবালি এটা একটি অনুঘটক বিষ, আর্সেনিক অক্সাইড এটাও অনুঘটক বিষ, সালফার চূর্ণ এটাও অনুঘটক বিষ। কিন্তু এই যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যেটা ছিল ধনাত্মক অনুঘটক, অর্থাৎ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে দেয়। আর এইভাবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অবস্থান্তর মৌল হিসেবে বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে
বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে বিক্রিয়াটি কি করে সমন্বিত রাখে এবং সাম্যাবস্থা বজায় রাখে। তার মানে কোনটি অনুঘটক বিষ নয়? V2O5। আর বাকি সবগুলোই হলো কি অনুঘটক বিষ। দেখলে তো ছক থেকে কিভাবে রিলেট করে কোশ্চেন আসতে পারে। আমরা আরেকটা এমসিকিউ দেখে ফেলি। দেখো এই কোশ্চেনটি রুয়েটে এসেছিল 13-14 সালে, রুয়েটে এসেছিল 13 থেকে 14 সেশনে। এখন আমরা দেখে ফেলি এখানে কি বললো যে নিম্নের কোন বিক্রিয়ার প্রভাবক ধনাত্মক প্রভাবক রূপে কাজ করে। ধনাত্মক প্রভাবক, দেখো আমি একটু আগে যে ছকটি দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে ছকটি তোমাদেরকে যেটি দেখিয়েছিলাম, এই ছকের মধ্যে আমি মাত্রই বললাম এই যে MnO2 যেটা অর্থাৎ ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা তোমরা ভালোভাবে দাগে রাখো, এটি পরীক্ষা অনেক আসে। আর তার প্রমাণ হচ্ছে এই যে মাত্র আমরা যেটা দেখলাম যে প্রভাবক ধনাত্মক রূপে কাজ করে কোনটা, আমরা এখন দেখে ফেলি। যে আমাদের প্রথম এমসিকিউ অপশনটা হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড থেকে পানি এবং O2 উৎপন্ন হয়। এই ক্ষেত্রে প্রভাবক সহায়ক বলতে আলটিমেটলি কোনোটা থাকে না, অর্থাৎ কোনো উপাদানই এক্ষেত্রে বিক্রিয়া কি করে না, বিক্রিয়ার গতি বৃদ্ধি করে না। যেহেতু আমার লাগবে ধনাত্মক প্রভাবক অর্থাৎ বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, তাহলে আমরা দেখতে পারি আমাদের 2 নম্বর অপশনটা। এই যে যেমন দেখো সালফার অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড যখন উৎপন্ন করে তখন এই MnO2 প্রভাবক হিসেবে কাজ করে। আর আমি একটু আগে ছক থেকে যেটা দেখেছিলাম এই MnO2 হলো কি ধনাত্মক প্রভাবক, যে বিক্রিয়া থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। অর্থাৎ তাহলে আমাদের আনসার হলো MnO2। আমাদের আর বাকি অপশনগুলো দেখারই দরকার নাই, তার মানে আমার আনসার হলো 2। এভাবে করে আমাদের এমসিকিউতে খুব সহজে প্রভাবক বা এই বিষয়গুলো আয়ত্ত করা যায়। আমরা খুব সহজে দেখে নিলাম। এভাবে করে প্রভাবক বা প্রভাবক টাইপ যে এমসিকিউগুলো কিভাবে আসতে পারে, কখন থেকে কিভাবে আসতে পারে আমরা তা জেনে নিয়েছি। এর মধ্যে আমরা এখন আরেকটি পার্ট দেখব, এটা হচ্ছে প্রভাবকের উপর ভিত্তি করে প্রভাবন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? প্রভাবন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি এটি আমাদের সংজ্ঞায় এবং ক্ষতে অর্থাৎ অনুধাবনমূলকে অনেক দিয়ে দেয়। তো আমরা একটু দেখে নিই এটা কিভাবে আসে। এই যে দেখো এই সমসত্ব অর্থাৎ প্রভাবন প্রক্রিয়া, যেটা প্রভাবন প্রক্রিয়া বলতে আমরা আলটিমেটলি কি বুঝি, প্রভাবক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে, বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে থাকে, এটা আমরা জানি। কিন্তু এই প্রভাবকের মাধ্যমে পুরো বিক্রিয়াটা ঘটার যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় প্রভাবন প্রক্রিয়া। এখন আমরা দেখি, আর প্রভাবন যেহেতু প্রক্রিয়া এই কারণে এটাকে বলা হয় ক্যাটালাইসিস। ক্যাটালাইসিস। এখন আমরা দেখি প্রভাবনের প্রকারভেদ। প্রভাবন হতে পারে মেনলি 2 ধরনের, একটা হচ্ছে সমসত্ব প্রভাবন আর একটা হলো অসমসত্ব প্রভাবন। সহজ টেকনিক একেবারেই তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। সমসত্ব প্রভাবন কি? নির্দিষ্ট যে কোনো বিক্রিয়ক এবং উৎপাদ, এবং এই যে প্রভাবক সবগুলো যদি একই অবস্থায় থাকে, অর্থাৎ যেমন এই যে দেখো SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থা, অক্সিজেনও গ্যাসীয়, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডও গ্যাসীয় এবং সালফার ডাইঅক্সাইডও কি আছে গ্যাসীয়। অর্থাৎ যখন সবই একই রকম অবস্থায় বা একই দশায় থাকে তখনই আমরা তাদেরকে বলি সমসত্ব প্রভাবন। তবে এক্ষেত্রে মাথায় রাখবো শুধু বিক্রিয়ক বা উৎপাদ চিন্তা করলে হবে না, বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবই যদি একই দশায় থাকে তখন তার সমসত্ব প্রভাবন। আর যদি বিক্রিয়ক, উৎপাদ একই অবস্থায় আছে কিন্তু প্রভাবক নিজে ভিন্ন অবস্থা প্রদর্শন করতেছে বা ভিন্ন দশায় অবস্থিত, তখন তার সমসত্ব প্রভাবন হবে না, তা হয়ে যাবে অসমসত্ব প্রভাবন। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম, নির্দিষ্ট যে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক, বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবই যদি একই দশায় থাকে, অর্থাৎ হয় সবগুলো সলিড, না হয় সবগুলো লিকুইড, না হয় সবগুলো গ্যাসীয়, একই দশায় থাকলে তা হচ্ছে সমসত্ব প্রভাবন। আর যদি বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবগুলোর মধ্যে যে কোনো একটি যদি ভিন্ন দশায় থাকে তাই হবে অসমসত্ব প্রভাবন। আর এই অসমসত্ব প্রভাবন বলতে আমরা মেনলি বুঝি হেটারোজেনাস ক্যাটালাইসিস, আর সমসত্ব প্রভাবন বলতে আমরা বুঝি হোমোজেনাস ক্যাটালাইসিস। ক্লিয়ার? সহজ। তাহলে আমরা দেখি এই যে অসমসত্ব বলতে আমরা কি বুঝি, এই যে যেমন দেখো বিক্রিয়ক নাইট্রোজেন, হাইড্রোজেন দুইটাই আছে গ্যাসীয়, এমনকি উৎপাদটিও দেখো গ্যাসীয়, অর্থাৎ একই অবস্থায় বিদ্যমান। কিন্তু এই যে আমাদের যে প্রভাবক অর্থাৎ এফিটা দেখো সলিড অবস্থায় আছে, তার মানে কি গ্যাসীয় আর প্রভাবকটি হলো সলিড, ভিন্ন অবস্থা। আর ভিন্ন অবস্থায় থাকার কারণটি হলো, ভিন্ন অবস্থায় থাকে বলে এই প্রভাবন প্রক্রিয়াটি হলো অসমসত্ব প্রভাবন। এভাবে করে সমসত্ব, অসমসত্ব যে কোনো প্রভাবন আমরা আলোচনা করতে পারি। প্রভাবক কি, প্রভাবকের বৈশিষ্ট্য, প্রভাবক কোন কোন প্রভাবকগুলো কি কি উপায় থাকে, প্রভাবকের এমসিকিউ কিভাবে বোর্ডে আসে, কিভাবে এইচএসসিতে আসে, ইন ডিটেলস সবই আমরা এখানে দেখিয়েছি। তোমরা খুব ভালোভাবে এটা আয়ত্ত করবে এবং এটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটা বলা যায়। কাজে কোনো টপিকে
হেলাফেলা করে না দেখে ভালোভাবে আয়ত্ত করতে হবে। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।